জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরি নানি। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত তিনটি খাত হচ্ছে পাসপোর্ট বিভাগ, বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এছাড়া বিচারিক সেবা, বীমা ও ভূমি সেবা খাত সবচেয়ে বেশি দুর্নীতির শিকার। সকালে ধানমন্ডি কার্যালয়ে সেবা খাতে দুর্নীতি নিয়ে গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি জানান, 2023 সালে 17টি সেবা খাত নিয়ে জরিপে দেখা গেছে 70.9% খানা পরিবার দুর্নীতির শিকার হয়েছে। সেবা গ্রহীতারা মোট যে ঘুষ দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হচ্ছে 10,902 কোটি টাকা, যেটি আমাদের সংশ্লিষ্ট বছরের বাজেটের 1.43% বেশি। এবং এর সাথে খুবই সম্পৃক্ত আরেকটা বিষয়, একই বার্তাটা, সেটা হচ্ছে তদারকির ঘাটতি। যারা সেবা প্রদানকারী তাদের তদারকির ঘাটতির কারণে তারা অনিয়ম দুর্নীতিতে নিমজ্জিত থাকেন। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য 2 জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার চিন্ময় কৃষ্ণের শুনানির জন্য আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় এই সিদ্ধান্ত দেয় আদালত। মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে সকাল 10:30টায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির সময় নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও উপস্থিত হন, কিন্তু চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী শুনানির জন্য উপস্থিত না থাকায় আদালত পরবর্তী শুনানির জন্য 2 জানুয়ারি দিন ধার্য করেন। পরে আইনজীবীরা আলিফ হত্যাকাণ্ড ও আদালত প্রাঙ্গণে হামলা ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় চিন্ময়কে আসামি করার দাবি জানান। এ সময় চিন্ময়কে গ্রেফতার ও পরবর্তী সহিংসতায় নিহত আইনজীবী আলিফের বিচার দাবিতে স্লোগান দেন আইনজীবীরা। উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। এর আগে গেল 25 নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ। চিন্ময় দাসের যে মামলা শুনানি ছিল তাদের পক্ষে কোনো লয়ার ছিল না, কিন্তু আমরা মনে করি যে আদালত তাদের প্রতি ন্যায় বিচার করেছেন, কারণ তাদের পক্ষ থেকে কোনো সময়ের আবেদনও ছিল না, কোনো হাজিরও ছিল না। ইচ্ছা করলে কোর্ট এটা নথিজাত করতে পারত। তারপরে আদালত মনে করছে যে তাদের প্রতি এটা সদয় হয়ে ন্যায় বিচার করে এটা একটা তারিখ দিয়েছেন আগামী 2-1। বাংলাদেশ সম্প্রচার হওয়া সব ভারতীয় চ্যানেল বন্ধ চেয়ে করা রিটের শুনানি বুধবার সকালে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজের হাইকোর্ট বেঞ্চে উত্থাপন করা হলে রিট শুনবেন বলে আদেশ দেন। কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন অনুযায়ী ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে গত সোমবার রিট হয়। একই সঙ্গে এ নিয়ে রুল জারির আর্জি জানান রিটকারী। তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির এতে বিবাদী করা হয়েছে। বাংলাদেশে প্রচার করা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি এগুলো সঠিক না। এগুলো তাতে করে আমাদের ধর্মীয় যা সম্প্রীতি এটা আমরা নষ্ট হচ্ছে, এবং আমাদের মিথ্যা তথ্য প্রচার করা এগুলো আসলে আমাদের আইনের পরিপন্থী বিধায় আমি এটি বন্ধ চেয়েছি। আশা করি আমরা 2-1 দিনের মধ্যে রিটটা শুনানি করতে পারবো। সব চ্যানেল বন্ধ চেয়েছি, এটা আইনে আসছে যে যারা এটা করে 2006 সালে আইনে 19 ধারায় বলছে যে এটা সবগুলো চ্যানেল বন্ধ হবে। ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনের হামলার ঘটনায় রাজধানীর বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে বিএনপির নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার, চলে যাচ্ছে সেখানে। সিফাত, আপনি জানাবেন যে এই যে বিক্ষোভ মিছিল চলছে, এই মিছিল নগরে কোন কোন এলাকায় যাবে এবং সেখানে আসলে দলটি কি বলছে? আজকে আমরা সকালবেলায় যেটি দেখেছি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যিনি রয়েছেন তিনি সাংবাদিক সম্মেলন করেছেন। সেখানে তাদের যে আনুষ্ঠানিক যে প্রতিক্রিয়া সেটি কিন্তু আমরা দেখেছি। যদিও এর আগে তারা বিবৃতি দিয়েছে, তবে ক্যামেরার সামনে আজকে তার সকালবেলায় তিনি এটি দুঃখ প্রকাশ করেছেন এবং তারা যেটি বলছে যে বাংলাদেশে কোনো বিভাজন নেই, সেটি হচ্ছে আন্তর্জাতিকভাবে নানা গোষ্ঠীর মদদে এখানে বিভাজনের সৃষ্টি করা হচ্ছে। তবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবে এবং সেই সাথে বাংলাদেশের জানেন যেই হাই কমিশনের এই কলকাতার পরে আবারও গতকাল আমরা যেটি দেখেছি হামলার ঘটনা ঘটেছে, ভাঙচুর হয়েছে, পতাকা অবমাননা এবং পতাকাকে ছিঁড়ে ফেলার মতো ঘটনা ঘটেছে। এর প্রতিবাদ জানিয়ে দেখছে যে বিশাল একটি মিছিল এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়েছে এই মিছিলটি নয়াপল্টনের আশপাশের যে এলাকা রয়েছে, নাইটেঙ্গেল মোড়
এবং কাকরাইল মোড় থেকে শুরু করে ঘুরে আবারও এই মিছিলটি এই প্রধান যে সড়ক রয়েছে সেই সড়ক প্রদক্ষিণ করছে এবং তারা এখান থেকে প্রতিবাদ জানাচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে সব দল মত নির্বিশেষে সকলে এক থাকবেন। এবং এর আগে জানেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের যে নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর থেকে ভারতে আমরা যেটি দেখেছি মিছিল সমাবেশ সহ তারা গতকাল যে ঘটনা ঘটেছে আগরতলা বাংলাদেশের সহকারী যে হাই কমিশনার রয়েছে সেই হাই কমিশনারে হামলা ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে, পতাকা ছিঁড়ে ফেলার মতো ঘটনা রয়েছে এবং ঘটনাস্থলে যে একটা ভিডিও সেটি কিন্তু আমরা সকলেই দেখেছি যে বাংলাদেশের জাতীয় পতাকা কিভাবে নামিয়ে ফেলা হয়েছে। এবং এর প্রতিবাদে আজকে প্রত্যেকটি দল সংগঠন এর প্রতিবাদ জানাচ্ছে। বিএনপিও সকাল থেকে তাদের যে কর্মসূচি সেটি অংশ হিসেবে এই বেলা 1টায় তাদের যে মিছিল সেটি শুরু হয় এবং এর আগে তারা যেটি বলছে যারা নিজের দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে তাদের বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার নেই এবং বাংলাদেশের যেই আমরা যেটি দেখেছি তারা যেটি বলছে যে তারা দুঃখ প্রকাশও করেছে এই ঘটনায়, কিন্তু এটিকে নাটক হিসেবে দেখছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবং মিছিলে দেখতে পাচ্ছেন অগ্রভাগে তিনি মিছিল নিয়ে এবং কেন্দ্রীয় যে নেতারা রয়েছে তারাও এখানে রয়েছেন এবং তারা যেটি বলছে কোনো বিদেশি আগ্রাসনকে মেনে নেওয়া হবে না এবং সেই সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে যদি কেউ প্রশ্ন তোলে সেক্ষেত্রে সকলে মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এবং তারা যেটি বলছে ভারতের যে সুদূর প্রসারী আগ্রাসন চালানোর যে চেষ্টা সেটিকে সফল করতে দেয়া হবে না। এবং এখানে আমরা দেখছি বিএনপি যে কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন আমরা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সালাউদ্দিন টুকু দেখতে পাচ্ছি, আমরা সপু অর্থাৎ এই যে হাবিবুল্লাহ সোহেলকে দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে কেন্দ্রীয় যে নেতারা তারা সকলেই এখানে একত্রিত হয়ে এই মিছিল থেকে এই বার্তাতেই দিতে চান যে বাংলাদেশের প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে সকল দল মত নির্বিশেষে সকলে এক এবং বাংলাদেশ নিয়ে কোনো মিথ্যাচার প্রোপাগান্ডা যদি চলে সেক্ষেত্রে সেটিকে প্রতিহত করার চেষ্টা চালানোর প্রতিহত করা হবে। সকল ধরনের মানুষ একত্রে হয়ে বিএনপির পক্ষ থেকে যেই আনুষ্ঠানিক যে প্রতিবাদ সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারা মিছিলের মধ্য দিয়েও তারা জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে নয়াপল্টন এলাকা থেকে সব শেষ। যারা নিজের দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে তাদের বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন। ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনের হামলার ঘটনায় দুঃখ প্রকাশের নাটক করছে। বাংলাদেশের কূটনৈতিক নিরাপত্তায় ভারতে জাতিসংঘের বাহিনী পাঠানোর দাবি বিএনপির এই সিনিয়র নেতার। বলেন বাংলাদেশে কোনো বিভাজন নেই, বিভাজনের চেষ্টা হচ্ছে দিল্লি থেকে। ভারতের সুদূর প্রসারী আগ্রাসন চালানোর চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। ভারতীয় সরকার হামলার জন্য দুঃখ প্রকাশ নাটক করলেও অতীতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের আগ্রাসী হস্তক্ষেপের ঘটনা ঘটেছে। মমতা ব্যানার্জি জাতিসংঘ শান্তিরক্ষী পাঠাতে বলছে। আর ভারতেই তো বাংলাদেশের মিশনগুলো অরক্ষিত, নিরাপত্তাহীন এবং বাংলাদেশি মিশনের একজনকে আমরা যেটা ভিডিও ভাইরাল হতে দেখেছি কি বেদম প্রহার করা হচ্ছে। তারপরে মমতা ব্যানার্জি বলবেন বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী দরকার না ভারতের শান্তিরক্ষী বাহিনী দরকার। পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ কোনোদিন ভারতমুখী হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাফাত হোসেন। মঙ্গলবার দুপুরে চাঁদপুরে নির্মাণাধীন আধুনিক নৌবন্দরের কাছে কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না। আমরা একটা বন্ধুত্ব ভাবাপন্ন নিয়ে থাকতে চাই, কারণ আপনারা জিওগ্রাফিক্যাল নেইবার। কিন্তু যদি বাংলাদেশকে এইভাবে হেনস্থা করতে থাকে, মনে রাখবেন এটা 18 কোটি লোকের দেশ।
দেশপ্রেমকে গুরুত্ব দিয়ে সাহসিকতার সাথে সেনা সদস্যদের সকল পরিস্থিতি মোকাবেলা করার নির্দেশ জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে এই নির্দেশ দেন তিনি। এ সময় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনে সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সেনাপ্রধান। এর আগে অনুষ্ঠানের শুরুতে বিএমএ প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাপ্রধানকে অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি কুচকাওয়াজে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে 213 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। অনুষ্ঠানে সেরা ক্যাডেট হিসেবে সোর্ড অব অনার সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক অর্জন করেন। সেনাবাহিনী প্রধান কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ, আধুনিক এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। এই একাডেমি হতে কমিশনপ্রাপ্ত অফিসারগণের নেতৃত্বে শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। দেশের সব খাতের বিজ্ঞানী ও গবেষকদের নিয়ে অনুষ্ঠিত হলো 3 দিনের সায়েন্স কাউন্সিল। রাজধানীর আগারগাঁওতে জাতীয় সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে আয়োজিত কনফারেন্সে সারা দেশ থেকে 4 শতাধিক অংশগ্রহণকারী যোগ দেয়। এদের 200 জনই বিভিন্ন খাতে গবেষণালব্ধ পোস্টার প্রকাশ করেন। 16টি দেশের শীর্ষ বিজ্ঞানীরাও অংশ নিয়েছেন সায়েন্স কাউন্সিল অফ এশিয়ার এই কনফারেন্সে। যুক্তরাষ্ট্রের তীব্র তুষার ঝড়ের কবলে দেশের উত্তর পূর্বাঞ্চল। 4 ফুটের বেশি পুরো তুষারে ঢেকে গেছে নিউ ইয়র্ক, ওহাইওর বিভিন্ন এলাকা। বার্তা সংস্থা এপি জানিয়েছে লেক ইরিতে প্রায় 4.5 ফুট পুরো তুষার জমেছে। বাফালো মঙ্গলবারও জানিয়েছে ভারী তুষারপাতের আভাস। নিউ ইয়র্কের পশ্চিমাঞ্চল, পেনসিলভেনিয়া আর ওহাইওতে মৌসুমের প্রথম তুষার ঝড়ে লেক ইফেক্ট প্রভাব লক্ষণীয়। প্রতিবেশী কানাডা থেকে ধেয়ে আসা হিমশীতল বাতাস তুলনামূলক উষ্ণ গ্রেট লেকস অঞ্চল অতিক্রম করেছে। ফলে নিম্নাঞ্চলে উষ্ণতা ও আর্দ্রতা তুলনামূলক বেশি হলেও উঁচু অঞ্চলগুলোতে বাসিন্দারা ভুগছেন তীব্র শীতে। যান চলাচল স্বাভাবিক রাখতে এবং দুর্ঘটনা এড়াতে অব্যাহতভাবে চলছে তুষার পরিষ্কারের কাজ। পাকিস্তানে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি এবং আরও 94 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির সন্ত্রাস বিরোধী আদালত। গেল সপ্তাহে রাজধানী ইসলামাবাদে ইমরানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ তথা পিটিআইয়ের সহিংস বিক্ষোভকে কেন্দ্র করে সোমবার জারি করা হয় এসব পরোয়ানা। গেল বছর থেকে অন্যান্য মামলায় আদিয়ালা কারাগারে বন্দী আছেন ইমরান এবং এখনও জামিন পাননি। এ অবস্থায় তার ডাকে 24 নভেম্বর রাজধানীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন লাখো পিটিআই সমর্থক। নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ সহিংস হয়ে উঠলে 3 দিনে প্রাণ যায় কমপক্ষে 6 জনের। জ্যামাইকায় স্বপ্নের মতো দিন কাটেছে বাংলাদেশ, আর সেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নাহিদ রানা। এখন তার লক্ষ্য ন্যূনতম 250 রান করে সঠিক জায়গায় বল করা। আমরা এখন একটা ভালো জায়গায় আছি। এখান থেকে টোটাল যদি আমরা 250-এর উপরে দিতে পারি তো ডে 4-এ ব্যাটিং করা ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট হবে, উইকেটটা একটু অন্যরকম হবে। এই উইকেটে বেশি কিছু ট্রাই না করে জাস্ট লাইন টু লাইন বোলিং করে এবং ব্যাটসম্যানকে রুম না দিয়ে রান ছাড়া বোলিং করলে ব্যাটসম্যানরা অনেক কিছু ট্রাই করে। তো আমি মনে করি এখানে বোলারদের অত কিছু ট্রাই না করে জাস্ট লাইন টু লাইন বোলিং করা, এটাই বোলারদের জন্য ভালো। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।